গুড মর্নিং। আমরা এখন ফোর্থ সেমিস্টার বাংলা পাসের ছাত্রছাত্রীদের জন্য একটি বিষয় নিয়ে আলোচনা করব। ফোর্থ সেমিস্টার বাংলা পাস সাহিত্যের রূপ ও রীতি, আমাদের যে ইউনিটটা আছে সেই ইউনিট থেকে আমরা এর আগের ক্লাসগুলিতে বিভিন্ন উপন্যাসগুলির শ্রেণী বিভাগগুলি নিয়ে আলোচনা করেছিলাম। আজকেও আমরা উপন্যাসের আরেকটা নতুন শ্রেণী বিভাগ নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে আত্মজীবনীমূলক উপন্যাস। তো কমলপুর সরকারি মহাবিদ্যালয়ের বাংলা বিভাগের ফোর্থ সেমিস্টারের পাসের যারা ছাত্রছাত্রী আছো তাদেরকে বলবো তোমরা তাড়াতাড়ি অনলাইনে চলে আসো। হ্যাঁ, কয়েকজনকে দেখতে পাচ্ছি, শতাব্দী সহ বিশ্বজিৎ, তাদেরকে। আচ্ছা, তোমরা আমাকে বলো যে আমার কথা তোমরা শুনতে পাচ্ছ? আমার কথা শোনা যাচ্ছে? বিশ্বজিৎ, শতাব্দী, তাহলে আমি ক্লাসটা শুরু করে দিতাম। আজকে আমরা পড়ব আত্মজীবনীমূলক উপন্যাস। মানে আত্মজীবনীমূলক উপন্যাস কাকে বলে, বা আত্মজীবনীমূলক উপন্যাসের সংজ্ঞা, এবং একটি আত্মজীবনীমূলক উপন্যাস নিয়ে আলোচনা, মানে সেটাকে আত্মজীবনীমূলক উপন্যাস বলা যায় কি না সেই সম্পর্কে আমরা একটা আলোচনা করব। আচ্ছা, তোমরা বলো আমার কথা শুনতে পাচ্ছ তোমরা? শতাব্দী, বিশ্বজিৎ, তোমরা? আমি তাহলে শুরু করে দিই বিষয়টা। আত্মজীবনীমূলক উপন্যাস ইংরেজিতে তাকে কি বলে? অটোবায়োগ্রাফিক্যাল নোবেল। আত্মজীবনীমূলক উপন্যাসের ইংরেজি প্রতিশব্দ কি? অটোবায়োগ্রাফিক্যাল নোবেল। তো অটো মানে আত্ম, বায়োগ্রাফিক্যাল তো বায়োগ্রাফি মানে তো জীবনী, অটোবায়োগ্রাফিক্যাল নোবেল মানে আত্মজীবনীমূলক উপন্যাস। তোমাদের কিন্তু এটা বড় প্রশ্ন থাকতে পারে 10 মানের, আবার এমসিকিউ ধরনের প্রশ্ন তোমাদের থাকতে পারে। কাজেই তোমরা ডিটেলস পড়ে নিলে তোমাদের দুটো কাজই হয়ে যাবে। আমি খুব সংক্ষেপে মানে খুবই সংক্ষেপে আমি বিষয়টাকে তোমাদের সামনে তুলে ধরব। তোমরা যদি বিস্তৃত আলোচনা পড়তে চাও তাহলে তোমরা এই যে কুন্তল চট্টোপাধ্যায়ের লেখা সাহিত্যের রূপ, রীতি ও অন্যান্য প্রসঙ্গ, এই বইটির সাহায্য তোমরা নিতে পারো, বা সাহিত্যের রূপ ও রীতি সংক্রান্ত আরও বিভিন্ন বই আছে, তোমরা যে কোনো একটা বই থেকেই এটা পড়তে পারো। আমি আজকে এখন আত্মজীবনীমূলক উপন্যাসের সংজ্ঞা এবং খুব সংক্ষেপে একটি আত্মজীবনীমূলক উপন্যাসের আলোচনা করে যাব। ঠিক আছে? তো আরও কয়েকজন অনলাইনে থাকলে ভালো হতো। তোমাদেরকে বলে দিই, অনলাইন ক্লাসগুলির অ্যাটেন্ডেন্স কিন্তু আমরা লক্ষ্য রাখছি। কারা কারা তোমরা মনোযোগ সহকারে ক্লাস করছো সেটা কিন্তু আমরা নোট ডাউন করে রাখছি। তোমাদের যে ইন্টারনাল এক্সামের যে মার্কস দিতে হবে তাতে কিন্তু আমরা এই যে কারা কারা অনলাইনে ক্লাসগুলি করছো, মনোযোগ সহকারে শুনছো, সেটা কিন্তু আমরা দেখব। হ্যাঁ, কাজেই এবং তোমাদেরকে বলবো যে তোমরা এই ক্লাসটা দেখার পর লাইক দিয়ে
ভিডিওতে লাইক দিয়ে তোমরা তোমাদের অ্যাটেন্ডেন্সটাকে এনশিওর করতে পারো। যাই হোক, আমি আর বেশি কিছু দেরি না করে আমি চলে যাই আত্মজীবনীমূলক উপন্যাস কাকে বলে। আত্মজীবনীমূলক উপন্যাস মানে লেখক যখন তার হারানো দিনের অভিজ্ঞতাকে, অর্থাৎ লেখক যখন তার পুরনো দিনের স্মৃতিকে রোমন্থন করে পাঠকের সঙ্গে একটা নিবিড় পরিচয় গড়ে তোলেন, তখন তাকে আত্মজীবনীমূলক উপন্যাস বলা হয়ে থাকে। আমি আবার বলছি, লেখক যখন তার হারানো দিনের অভিজ্ঞতা বা পুরনো দিনের বা অতীতের স্মৃতি রোমন্থন করে পাঠকের সঙ্গে এক নিবিড় পরিচয় বা সম্পর্ক গড়ে তোলেন, তখন তাকে বলা হয়ে থাকে আত্মজীবনীমূলক উপন্যাস। বোঝা গেছে? মানে উপন্যাসে লেখকের ব্যক্তি জীবনের নানা দিক উঠে আসে। উঠে আসে এই ধরনের উপন্যাসে, মানে আত্মজীবনীমূলক উপন্যাসে কি উঠে আসে? লেখকের ব্যক্তিগত জীবনের নানা দিক উঠে আসে। লেখক এমন সব ঘটনা বা বিষয়, মানে যেগুলি আমাদের প্রকাশ্য জীবনে ঘটে কিন্তু প্রকাশ্য জীবনের আড়ালে গোপন থাকে, যেগুলি আমাদের বা লেখকের প্রকাশ্য জীবনের আড়ালে যে ঘটনা বা বিষয়গুলি গোপন থাকে, উপন্যাসে কি হয় সেই সব ঘটনাগুলি উঠে আসে। যেগুলি প্রকাশ্য জীবনের আড়ালে গোপন থাকে সেসব কিছুই আত্মজীবনীমূলক উপন্যাসে উঠে আসে। আর কি আছে থাকে এখানে? আর খেয়াল রাখতে হয় যে লেখক যেন আত্মসর্বস্ব না হয়ে বা আত্মপ্রচারে ব্যস্ত না হয়ে এটা যাতে নিছক ডায়েরি না হয়ে ওঠে। আমরা ডায়েরি লিখি, অনেকেই ডায়েরি লিখে থাকেন। ডায়েরি আর উপন্যাস এক নয়। ডায়েরির মধ্যে ব্যক্তিগত জীবনের কথা, অর্থাৎ আত্মকথার প্রচার থাকে। কোথায়? ডায়েরির মধ্যে। কিন্তু উপন্যাস হতে গেলে এখানে লেখকের আত্মসর্বস্ব হলে চলবে না। লেখক আত্মসর্বস্ব না হয়ে নিছক ডায়েরিতে যাতে এটা পর্যবসিত না হয় সেই দিকটি দিয়ে লক্ষ্য রাখতে হয় লেখককে। মোট কথা, এখানে মানে লেখকের ব্যক্তি জীবনের ঘটনা বা বিষয়, বিভিন্ন চরিত্র ও ঘটনার পারস্পরিক সংযোগে লেখকের ব্যক্তি জীবনটা উঠে আসবে উপন্যাসের শৈলী বা শর্ত মেনে। অর্থাৎ এখানে লেখকের ব্যক্তিগত জীবনটাই উন্মোচিত হবে, কিন্তু উপন্যাসের বৈশিষ্ট্য বা উপন্যাসের যে শর্ত বা রূপ সেটা ঠিক রেখে লেখককে তার ব্যক্তিগত জীবনটাকে তুলে ধরতে হবে। এই হচ্ছে মোটামুটি আত্মজীবনীমূলক উপন্যাস। আমি আবার এই জায়গাটা বলি যে ডায়েরির সঙ্গে আত্মজীবনীমূলক উপন্যাসের পার্থক্য আছে। আত্মজীবনীমূলক উপন্যাসে ঘটনা ও চরিত্রের পারস্পরিক সংযোগে
ব্যক্তি জীবনের উন্মোচন হওয়া চাই উপন্যাসের রূপ ও শৈলীর শর্তসমূহ মেনে। অর্থাৎ ঔপন্যাসিকের ব্যক্তি জীবন মানে ব্যক্তি জীবনের ঘটনা ও অভিজ্ঞতা, হ্যাঁ, ঔপন্যাসিকের ব্যক্তি জীবনের ঘটনা ও অভিজ্ঞতাকে সার্বজনীন স্তরে উত্তীর্ণ হতে হবে, সর্বজনীন বিশ্বাসের উচ্চতায় পৌঁছতে হবে। আমি আরেকবার রিপিট করছি ব্যাপারটা। ঔপন্যাসিকের ব্যক্তি জীবনের ঘটনা ও অভিজ্ঞতার বর্ণনা সর্বজনীন বিশ্বাসের উচ্চতায় উত্তীর্ণ হতে হবে, আর তাহলেই সেটা সার্থক আত্মজীবনীমূলক উপন্যাস হয়ে উঠবে। এই হচ্ছে মোটামুটি আত্মজীবনীমূলক উপন্যাসের সংজ্ঞা। আমি আরেকবার সংজ্ঞাটা কি বলার চেষ্টা করছি। প্রথম লাইনটা, এক লাইনে যদি আমরা আত্মজীবনীমূলক উপন্যাস কাকে বলে লিখতে হয়, তাহলে আমরা কি বলতে পারি? তাহলে আমরা বলতে পারি, লেখক যখন তার পুরনো দিনের অভিজ্ঞতা অর্থাৎ হারানো দিনের অভিজ্ঞতা এবং অতীতের স্মৃতি রোমন্থন করে থাকেন, রোমন্থন করে পাঠকের সঙ্গে একটা নিবিড় সম্পর্ক বা নিবিড় পরিচয় গড়ে তোলে, তখন তাকে আত্মজীবনীমূলক উপন্যাস বলা হয়ে থাকে। বোঝা গেছে? এখন বাংলা সাহিত্যে অনেকগুলি আত্মজীবনীমূলক উপন্যাস রচিত হয়েছে। যেমন যেমন আমরা বলতে পারি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের শ্রীকান্ত উপন্যাস, আমরা বলতে পারি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পথের পাঁচালী উপন্যাস। এরকম বেশ কিছু উপন্যাস আছে যেগুলির মধ্যে ঔপন্যাসিকেরা নিজেদের ব্যক্তিগত কাহিনীকে ঘটনা ও চরিত্রের সমন্বয়ে উপন্যাস রূপে গড়ে তুলেছেন, যার জন্যে এগুলিকে আমরা, এই পথের পাঁচালী, শ্রীকান্ত প্রভৃতি রচনাগুলিকে আমরা আত্মজীবনীমূলক উপন্যাস বলে থাকি। তোমাদের অনেক সময় প্রশ্ন থাকতে পারে যে পথের পাঁচালী, বিভূতিভূষণের পথের পাঁচালী কোন ধরনের উপন্যাস? এটা হচ্ছে আত্মজীবনীমূলক উপন্যাস। কিংবা যদি থাকে শরৎচন্দ্রের শ্রীকান্ত উপন্যাসটা কোন ধরনের উপন্যাস? এটা আত্মজীবনীমূলক উপন্যাস। এখন আমরা আলোচনা করব যে কিভাবে, কেন আমরা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের রচিত শ্রীকান্ত উপন্যাসকে আত্মজীবনীমূলক উপন্যাসের সার্থক উদাহরণ হিসাবে মেনে নেই বা বলে থাকি যে শ্রীকান্ত হচ্ছে সার্থক আত্মজীবনীমূলক উপন্যাস। শ্রীকান্ত উপন্যাসকারকে কে, লেখক কি? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। শ্রীকান্ত উপন্যাসটা 4টি পর্বে বিভক্ত। প্রথম পর্ব, দ্বিতীয় পর্ব, তৃতীয় পর্ব, চতুর্থ পর্ব, এরকম করে তিনি 4টি পর্বে সম্পূর্ণ একটা উপন্যাস লিখেছেন, দীর্ঘ উপন্যাস। এই 4টি পর্বে সম্পূর্ণ শরৎচন্দ্রের উপন্যাসে লেখকের আত্মচরিত্রের প্রকাশ ঘটেছে। লেখকের আত্মচরিত্রের প্রকাশ ঘটেছে লেখক কে? লেখক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের আত্মচরিত্রের প্রকাশ দেখা যায় কোথায়? শ্রীকান্ত উপন্যাসে। এই যে দীর্ঘ কাহিনী 4টি পর্বে বিন্যস্ত বা রচিত শ্রীকান্ত উপন্যাস, এই দীর্ঘ কাহিনীর কেন্দ্রীয় চরিত্র হচ্ছে শ্রীকান্ত। এই শ্রীকান্ত চরিত্রের আড়ালে আমরা শরৎচন্দ্রের দেখা পাই। এই উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র হচ্ছে শ্রীকান্ত। শ্রীকান্ত চরিত্রের আড়ালে আমরা কাকে দেখতে পাই? শরৎচন্দ্রকে দেখতে পাই। এবং শরৎচন্দ্র এই শ্রীকান্তের দৃষ্টিকোণ থেকে, তারই বয়ানে
এই উপন্যাসটা মানে মানে লেখা হয়েছে। অর্থাৎ শ্রীকান্তের বয়ানে শ্রীকান্তের দৃষ্টিকোণ থেকে, মানে লেখকের দৃষ্টিকোণ থেকে তার আপন জীবন ও অভিজ্ঞতার কথা শুনিয়েছেন লেখক। বোঝা গেছে? আর শ্রীকান্ত নিজের কথা শুনিয়েছেন উত্তম পুরুষ রূপে বা উত্তম পুরুষ বিবরণদাতা রূপে। মানে গ্রন্থটি নির্মিত হয়েছে উত্তম পুরুষের বর্ণনার মাধ্যমে। আর যেটা একটা আত্মজীবনীমূলক উপন্যাসের অন্যতম প্রচলিত রীতি। এখানে আমরা প্রথম শরৎচন্দ্রের শ্রীকান্ত উপন্যাসের প্রথম পর্বে কি পাই? প্রথম পর্বে আছে লেখকের বাল্য ও কৈশোরের বিচিত্র অভিজ্ঞতা। শ্রীকান্তের বাল্য ও কৈশোরের বিচিত্র অভিজ্ঞতা ও প্রথম যৌবনে পদার্পণ, এই নিয়ে রচিত হয়েছে শরৎচন্দ্রের শ্রীকান্ত উপন্যাসের প্রথম পর্ব। আর এরপরে যে বাকি যে পর্বগুলি আছে, এই বাকি পর্বগুলির মধ্যেও আমরা শরৎচন্দ্রের বাকি জীবন মানে পরবর্তী জীবনের বা জীবনের পরবর্তী পর্বের ঘটনা বর্ণিত হতে দেখতে পাই। আমি সংক্ষেপে শুধু প্রথম পর্বে কি আছে সেটা বললাম। প্রথম পর্বে কি আছে? শ্রীকান্তের বাল্য ও কৈশোরের বিচিত্র অভিজ্ঞতা এবং প্রথম যৌবনের পদার্পণ, এই নিয়ে শ্রীকান্তের আত্মকাহিনীর প্রথম পর্ব। আর শ্রীকান্তের জীবনের মানে লেখকের জীবনের পরবর্তী যে পর্ব আছে, সেই পর্বগুলি উঠে এসেছে শ্রীকান্তের আরও 3টি যে পর্ব আছে সেই পর্বগুলিতে, অর্থাৎ বাকি পর্বগুলিতে। এবং সবচেয়ে বড় কথা, এই আমরা দেখেছিলাম যে উপন্যাস হতে গেলে, যদি এটা সার্থক উপন্যাস হতে হয়, তাহলে কি হতে হবে? এই লেখকের আত্মকথা প্রচারটা, ব্যক্তি জীবনের ঘটনা ও অভিজ্ঞতার বর্ণনাটা নিজস্ব না থেকে সেটায় উত্তীর্ণ হতে হবে সার্বজনীন বিশ্বাসের উচ্চতায়। মানে সার্বজনীন একটা বিশ্বাস অর্জন করতে হবে বা সার্বজনীন হয়ে উঠতে হবে। এটা আর ব্যক্তি বর্ণনা থাকলে চলবে না। ব্যক্তিগত বর্ণনায় স্তরে যদি থাকে তাহলে সেটা হয়ে যাবে ডায়েরি। কিন্তু শরৎচন্দ্রের শ্রীকান্ত উপন্যাসে আমরা দেখি শরৎচন্দ্র যে তার ব্যক্তি জীবনের ঘটনা ও অভিজ্ঞতার কথা এমনভাবে তুলে ধরেছেন যাতে সেটা সার্বজনীন উপলব্ধির জগতে উত্তীর্ণ হয়েছে। আর সার্বজনীন উপলব্ধির জগতে উত্তীর্ণ হওয়ার মধ্য দিয়েই সার্বজনীন উপলব্ধির জগতে নিজের ব্যক্তিগত অভিজ্ঞতাটাকে সার্বজনীন উপলব্ধির জগতে উত্তীর্ণ করার মধ্য দিয়েই শরৎচন্দ্রের শ্রীকান্ত উপন্যাসটি বা রচনাটি উপন্যাস রূপে পরিগণিত হয়েছে। তাই আমরা এটিকে সার্থক আত্মজীবনীমূলক উপন্যাস বলতে পারি। এ হচ্ছে মোটামুটি সার্থক আত্মজীবনীমূলক উপন্যাসের আলোচনাটা। আমি বলবো তোমরা অনেকেই ক্লাসে অংশগ্রহণ করোনি, এইটা কিন্তু ভালো লক্ষণ নয়। তোমরা সবাই যাতে অনলাইন ক্লাসে থাকো। আমি জানি তোমরা এটা আমি শেয়ার করে দেব, পরবর্তীকালে দেখতে পারবি। তবুও অনলাইন ক্লাসে যদি থাকো একটু মানে ক্লাস করতেও একটু মজা লাগে। আর ক্লাসে সবাই একসঙ্গে আছি। আমরা যে কোভিড-19 লকডাউনে সবাই ঘরে আছি, যে বিচ্ছিন্নভাবে আছি, বিচ্ছিন্নভাবে থাকলেও সবাই যে আমরা একত্রিত আছি, এই ক্লাসগুলিতে সবাই একসাথে অংশগ্রহণ করলে কিন্তু ভালো লাগে। যাই হোক,
আমি বলবো যে তোমরা বই পড়ো এবং আবার এই 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 যে ভিডিওটা আছে, এই ক্লাসটা আবার একটু মনোযোগ সহকারে তোমরা দেখে নাও। তাহলে তোমরা বুঝতে পারবে যে আত্মজীবনীমূলক উপন্যাস কাকে বলে এবং আত্মজীবনীমূলক উপন্যাস হিসাবে শ্রীকান্ত উপন্যাসটি কতখানি সার্থক সেটা তোমরা বুঝতে পারবে। যাই হোক, আবারও সবাইকে ধন্যবাদ। নিকেশ, অনামিকা, যুক্তা, জয়দূত, যারা যারাই আছো, আমি সবাইকে ধন্যবাদ জানাই। ঠিক আছে।